সো দেখো আমাদের কিন্তু হচ্ছে তোমার ডেইলিজ সম্পর্কে ভালো আইডিয়া হয়েছে। আমরা থিওরি দেখলাম, তারপর ডেইলিজের ম্যাথ করলাম, ঠিক আছে? তো তোমরা দেখবে হচ্ছে তোমাদের এই বইয়ের 175 নাম্বার জায়গায়, সরি 175 নম্বর পেজে যেই সমস্যাটা দেওয়া আছে এটা তো আমরা হচ্ছে গত ক্লাসে করছি। বইয়ে আর কোনো এক্সাম্পল দেওয়া নাই, আমরা তাও হচ্ছে দু একটা এক্সাম্পল বাড়তি দেখলাম। এবার দেখো তোমাদের বইয়ের 176 নাম্বার পেজ থেকে কিছু থিওরি আছে। থিওরি বলতে হচ্ছে ইনফরমেশন আছে, সেগুলো আসলে এরকম বোঝানোর কিছু নাই, তোমরা রিডিং করলেই পারবা। যেমন রাসায়নিক শক্তির ব্যবহার, ঠিক আছে? রাসায়নিক শক্তির ব্যবহারটা কি? আমরা জানি যে আমরা জ্বালানি পুড়াই, ঠিক আছে? রাসায়নিক শক্তির ব্যবহারটা আমরা সব জায়গায় দেখতে পাই, ঠিক আছে? যেমন জ্বালানি পোড়াই, তোমার গাড়ির ফুয়েল বা বিভিন্ন বড় বড় মেশিনের যে ফুয়েল গুলো আছে সবগুলোই তোমার জ্বালানি। এবার তোমার যে আতশবাজি, তারপর দেখো ড্রাই সেল, ড্রাই সেলে অ্যাকচুয়ালি কি হয়, রাসায়নিক শক্তি থেকে আমরা ওই বিদ্যুৎ শক্তি পাই, ঠিক আছে? ড্যানিয়েল সেল, এগুলো তোমরা বাসায় একটু রিডিং করে নিবা, ঠিক আছে? এগুলো রিডিং করলেই পাওয়া যাবে। যেমন দেখো তোমার হচ্ছে এই তোমরা বায়োলজিতে পড়ছো যে শ্বসন বিক্রিয়া, ঠিক আছে? শ্বসন বিক্রিয়া, আর হচ্ছে শ্বসন বিক্রিয়ার আগে পড়ছো যে সালোক সংশ্লেষণ বিক্রিয়া, সালোক সংশ্লেষণ বিক্রিয়া। তো সালোক সংশ্লেষণ বিক্রিয়া কি হয়, কার্বন ডাই অক্সাইড আর পানি বিক্রিয়া করে গ্লুকোজ, অক্সিজেন আর পানি উৎপন্ন করে, ঠিক আছে? তো এখানেও কি হচ্ছে বলতো, রাসায়নিক শক্তি কিন্তু তোমার উদ্ভিদের তোমার কাজে লাগতেছে, ঠিক আছে? তারপর দেখো রাসায়নিক শক্তি তোমার এখানে কিছু যথাযথ ব্যবহার, কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আমরা পড়ে টাইম নষ্ট করে লাভ নাই, এগুলো তোমার রিডিং করে নিবা নিজে নিজে। এবার ধরো কিছু নেতিবাচক প্রভাব দেওয়া আছে, তারপর হচ্ছে ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার, এই সবগুলো তোমরা এটা এমন না যে আমি বুঝাচ্ছি না দেখে তোমরা এটা স্কিপ করবা, এমন কিন্তু না। তোমাদের অবশ্যই কিন্তু এগুলো ভালো করে পড়তে হবে রিডিং, কারণ এই যে বইয়ের চিপা চাপা এইসব থেকে কিন্তু এমসিকিউ আসে, ঠিক আছে? এবং গ নাম্বার না, ক নাম্বারে আসে। সো এগুলো জানাও দরকার। সো তোমরা অবশ্যই এগুলা বাসায় বসে বসে রিডিং পড়বা এবং বিভিন্ন ইনফরমেশন মুখস্থ করবা, ঠিক আছে? অবশ্যই তোমরা হচ্ছে কত নাম্বার বলছিলাম, 175। 175 থেকে দেখো 180, এই পেজগুলো তোমরা নিজেরা বাসায় রিডিং করবা এবং দাগায় রাখবা যে কোনগুলো পরীক্ষা আসতে পারে। তোমরা নর্মালি সমাজ বাংলা যেভাবে পড়ো রিডিং, দাগায় দাগায় সেভাবে পড়বা, ঠিক আছে? আর না বোঝার কিছু নাই, সবগুলোই তোমরা জানো, সাধারণ জ্ঞান টাইপের, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে এই অধ্যায়ের আর একটা বড় একটা অংশ, সেটা হচ্ছে তোমার ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে? তোমাদের এই অধ্যায়টা মেনলি দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে এই যে আমরা বিক্রিয়ায় তাপের পরিবর্তন শিখলাম বা ডেলেজ, ঠিক আছে? এটা। আরেকটা হচ্ছে এই যে তোমার ইলেকট্রোকেমিস্ট্রি, ঠিক আছে? সো আমি বলে নিচ্ছি যে আমরা এখন যে পার্টটা শুরু করব এই পার্টটাকে বলা হয় ইলেকট্রোকেমিস্ট্রি, ঠিক আছে? এটাকে বলা হয় তোমার ইলেকট্রোকেমিস্ট্রি। সো নামটা কিন্তু ইন্টারেস্টিং, ইলেকট্রোকেমিস্ট্রি। তো ইলেকট্রোকেমিস্ট্রি আসলে কই থেকে আসছে? ইলেকট্রন, ইলেকট্রন আর হচ্ছে কেমিস্ট্রি, দুইটা মিলে হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি হয়েছে। আচ্ছা, এখন ইলেকট্রনের কাহিনী কি? তোমরা অবশ্যই জানো যে কারেন্ট বা ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি জিনিসটা কি বলতো? তোমরা যারা ক্লাস 10-এ পড়ো, যারা ইলেকট্রিসিটি চ্যাপ্টার পড়ছো ওরা জানো যে ইলেকট্রিসিটি মানে হচ্ছে ইলেকট্রনের ফ্লো, ঠিক না বলতো? যারা 8-এ পড়ছো, ক্লাস 8-এও মনে হয় লেখা ছিল যে তোমার ইলেকট্রিসিটি মানে হচ্ছে কি ইলেকট্রনের ফ্লো, মানে ইলেকট্রন ফ্লো হইলেই কি হবে, ইলেকট্রিসিটি ফ্লো হবে, ঠিক আছে? বা কারেন্ট প্রডিউস হবে। তো বিষয়টা হচ্ছে কি, এই যে তোমার ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটির সাথে কেমিস্ট্রির সম্পর্ক, এটা নিয়ে হচ্ছে মেনলি ইলেকট্রোকেমিস্ট্রি, ঠিক আছে? বা আসলে ইলেকট্রিসিটি কই থেকে আসে জানো? ইলেকট্রিসিটি কিন্তু রাসায়নিক বিক্রিয়া থেকে আসে। কারণ রাসায়নিক বিক্রিয়ায় কি হয়, ইলেকট্রনের আদান প্রদান হয়, ঠিক না? ভালো করে খেয়াল করো, আমরা যে অধ্যায়ের সাথে শিখছিলাম, অধ্যায়ের সাথে আমরা কি শিখছি বলতো? আমরা রেডক্স শিখছি। কি শিখছি? রেডক্স রিঅ্যাকশন। রেডক্স রিঅ্যাকশন কি বলতো? রেডক্স রিঅ্যাকশন হচ্ছে জারণ বিজারণ, রিডাকশন এন্ড অক্সিডেশন, জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া কি হয় বলতো? জারণ বিজারণ বিক্রিয়া তোমার ইলেকট্রনের স্থানান্তর হয়, ঠিক না? ইলেকট্রনের আদান প্রদান হয়, ঠিক আছে? সেই যে তোমার ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, এই ইলেকট্রনের আদান প্রদানটা যদি তোমার একটা সার্কিট দিয়ে তুমি করো, তখন কি হবে, ওই সার্কিট দিয়ে ইলেকট্রনের প্রবাহ হবে। এই যে বিক্রিয়ায় যে ইলেকট্রনের আদান প্রদানটা হয়, সেই ইলেকট্রনের আদান প্রদানটাই কি হবে, ইলেকট্রন ফ্লো এর সৃষ্টি করবে, বুঝতে পারছো? এবং ওই ইলেকট্রন ফ্লো এর মাধ্যমে কি সৃষ্টি হবে, ইলেকট্রিসিটি সৃষ্টি হবে। ক্লিয়ার? এটা কিভাবে হয় আমরা বিস্তারিত দেখবো, সমস্যা নেই, চিন্তা নাই, না বুঝলেও প্যারা নাই। আমরা অবশ্যই এগুলো বিস্তারিত দেখবো এখন, ঠিক আছে? জাস্ট একটা ভূমিকা দিলাম, মানে ইন্ট্রোডাকশন দিলাম আর কি, যে ইলেকট্রোকেমিস্ট্রি জিনিসটা কি, ঠিক আছে? বুঝতে পারছো এতটুকু? ক্লিয়ার? আচ্ছা, তো এবার দেখো আমরা শুরু করব হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির
প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস। আমরা এখন শিখবো হচ্ছে ইলেকট্রোলাইসিস। ঠিক আছে, আমরা কতগুলো টার্ম জানবো। সেটা হচ্ছে প্রথমে টার্মটা হচ্ছে ইলেকট্রোলাইসিস, আর ইলেকট্রোলাইসিসের বাংলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, এটার নাম তুমি অবশ্যই শুনছো, তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, আর ইংলিশে কি বলে? ইংলিশে বলা হচ্ছে ইলেকট্রোলাইসিস। ঠিক আছে, আর তোমরা বায়োলজিতে পড়ছো যে লাইসিস জিনিসটা কি। লাইসিস মানেই হচ্ছে ভাঙ্গা বা বিয়োজন হওয়া। ঠিক আছে, তো কথা হচ্ছে কি, তুমি ইলেকট্রিসিটি প্রবাহের মাধ্যমে রাসায়নিক বিশ্লেষণ করবা, এটাকে বলে তোমার তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, so আমি এখন তোমাদের বলবো, তোমরা খাতায় সংজ্ঞা লিখবা সবাই। ঠিক আছে, সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো। এখন আমরা হচ্ছে শিখবো, মানে সংজ্ঞাগুলো বইয়েও আছে আমি জানি, বাট আমি চেষ্টা করবো একদম সবচেয়ে ভালো যে সংজ্ঞাগুলো বা সবচেয়ে ভালো কনসেপ্ট তোমাদের দেওয়ার জন্য, কারণ আমি এইগুলো তোমার 9-10-এ শিখছি। ইন্টারেও ইলেকট্রোকেমিস্ট্রি আছে, ইন্টারের চ্যাপ্টারের নামই আছে একটা ইলেকট্রোকেমিস্ট্রি। সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4 বিশাল বড় চ্যাপ্টার আছে ইলেকট্রোকেমিস্ট্রি। এরপর আমি যে ইঞ্জিনিয়ারিং পড়তেছি, ইঞ্জিনিয়ারিং এর আমরা ফার্স্ট সেমিস্টারে তো কেমিস্ট্রি তো কোর্স ছিল, ওই কেমিস্ট্রি কোর্সে তোমার এই ইলেকট্রোকেমিস্ট্রি ছিল। ঠিক আছে, so আমি চেষ্টা করবো তোমাদেরকে বেসিক ধারণাগুলো ভালো করে বিল্ড আপ করানোর জন্য। ঠিক আছে, so তোমার সংজ্ঞাগুলো লিখবে, কারণ ডেফিনেশন গুলা খুবই ইম্পর্টেন্ট, কারণ ডেফিনেশন বুঝলে তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে, আর ডেফিনেশন ক্লিয়ার না হলে তোমার কনসেপ্টও ক্লিয়ার হবে না। So দেখো, তুমি যদি এবার ডেফিনেশন, থিওরি, ম্যাথ এগুলা করো, তাহলে কি হবে বলো তো? থিওরি শিখলে তোমার ম্যাথও ভালো পারবা এবং ডেফিনেশনও ভালো পারবা। তো তোমার থিওরিতে তুমি খ নাম্বার যেটা অনুধাবন আছে সেটাও ভালো পারবা, তোমার ক খ গ ঘ সবই তো হয়ে গেল। এরপর তুমি হচ্ছে এই যেগুলো কি বলে বিভিন্ন তথ্য আছে, তথ্যগুলো তো আমাদের মুখস্থ করতে হয়, কিছু করার নাই। আর যেগুলো বেসিক্যাল আছে এমসিকিউ, সেগুলো তোমরা হচ্ছে থিওরি দিয়ে কিন্তু ইজিলি পারবে। ঠিক আছে, তো এই জন্য থিওরিটা খুব ইম্পর্টেন্ট। সো তোমরা হেডিং দিবা, খাতার মধ্যে হেডিং দিবা যে ইলেকট্রোলাইসিস, আর বাংলায় লিখবা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। দেখছো, একজন আনমিউট করো, সে আমার সাথে রেসপন্স করতে হবে যে লেখাটা হচ্ছে কিনা, আমাদের জানতে হবে আমার, কারণ আমি স্পিডে বলবো, তোমরা না লিখতে পারলে তো হবে না। ঠিক আছে, একজন আমার সাথে থাকো। কে আছে? সুলতান? হ্যাঁ, হেডিং দিছো ইলেকট্রোলাইসিস। আচ্ছা, বাংলায় কি লিখছো? তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, আচ্ছা, তো এবার সংখ্যাটা লিখবো। দেখো, সংখ্যাটা হচ্ছে এরকম, আহ, যে প্রক্রিয়ায়, দেখো, যে প্রক্রিয়ায়, লিখছো? এই লিখছো? যে প্রক্রিয়ায়, হ্যাঁ দেখো, যে প্রক্রিয়ায় তড়িৎ শক্তি, ব্র্যাকেটে লিখবো হচ্ছে ইলেকট্রিসিটি। শক্তি কিন্তু আসলে ইলেকট্রিসিটি না, বাট বুঝাইলাম আর কি, যে ইলেকট্রিসিটি দিয়ে তুমি তড়িৎ শক্তি আনবা আর কি। তো তুমি কি লিখবা? যে প্রক্রিয়ায় তড়িৎ শক্তি, ব্র্যাকেটে লিখবো হচ্ছে ইলেকট্রিসিটি। লিখছো? যে প্রক্রিয়ায় তড়িৎ শক্তি, ব্র্যাকেটে হচ্ছে ইলেকট্রিসিটি। তো এটা হচ্ছে কি, যে যে প্রক্রিয়ায় তড়িৎ শক্তি, লেখো প্রয়োগ করে, তড়িৎ শক্তি প্রয়োগ করে, যে প্রক্রিয়ায় তড়িৎ শক্তি প্রয়োগ করে, দেখছো, প্রয়োগ করে রাসায়নিক বিশ্লেষণ করা হয়। এই যে আমি লিখে দিচ্ছি এখানে, রাসায়নিক বিশ্লেষণ করা হয়। রাসায়নিক বিশ্লেষণ করা হয় যে প্রক্রিয়ায় তড়িৎ শক্তি প্রয়োগ করে রাসায়নিক বিশ্লেষণ করা হয়, তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। বুঝতে পারছো কি বলছি? জি স্যার।
আচ্ছা স্যার, 4:45। ঠিক আছে, সমস্যা নেই। লেখছো তোমরা? বলো তো কতটুক লেখছো, বলো তো আমাকে সুলতান। বলো তো পুরোটা একবার বলো আমাকে। বলো পুরোটা আমাকে বলো। এ- হ্যাঁ, হ্যাঁ, তার মানে এটা কি বুঝলা, যে এখানে হচ্ছে তুমি কি করবা, ইলেকট্রিসিটি দিবা বা তড়িৎ শক্তি দিবা, দিয়ে তুমি হচ্ছে রাসায়নিক বিশ্লেষণ করবা, ঠিক না? এখন কথা হচ্ছে রাসায়নিক বিশ্লেষণ জিনিসটা আসলে কি, এটা আমাদের বুঝতে হবে না, যে রাসায়নিক বিশ্লেষণ যে করব, রাসায়নিক বিশ্লেষণ জিনিসটা আসলে কি। রাসায়নিক বিশ্লেষণ জিনিসটা হচ্ছে একটা রাসায়নিক যৌগ, ঠিক আছে, যে কোনো একটা রাসায়নিক যৌগ, সেই যৌগকে আমরা ভাঙবো, সেই যৌগকে আমরা ভেঙে মৌল উৎপন্ন করব। কি করব বলতো? যৌগ থেকে মৌল উৎপন্ন করবো। আমরা তো জানি যে একটা যৌগ কিভাবে উৎপন্ন হয়, দুই বা ততোধিক মৌল নিয়ে তো একটা কি যৌগ, একটা যৌগ উৎপন্ন হয় না বলতো? ধরুন একটা সহজ এক্সাম্পল দেই, সোডিয়াম ক্লোরাইড, এটা একটা যৌগ না? এটা একটা কি যৌগ? এই সোডিয়াম ক্লোরাইড যৌগটা সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন, এই দুইটা মৌল নিয়ে গঠিত হয়েছে না বলো? তাহলে তোমার এই যে সোডিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে তোমার উৎপন্ন করছিল কি, সোডিয়াম ক্লোরাইড। তুমি যদি আবার এই সোডিয়াম ক্লোরাইডকে বিশ্লেষণ করে তুমি যদি সোডিয়াম আর ক্লোরিনকে আলাদা আলাদা পাইতে চাও, তো তোমার ওই সময় কি করতে হবে, এটাকে রাসায়নিক বিশ্লেষণ করতে হবে। মানে সোডিয়াম ক্লোরাইড থেকে তুমি কি পাইতে চাচ্ছ, সোডিয়াম আর ক্লোরিন পাইতে চাচ্ছ, তো তোমার কি করতে হবে, এই সোডিয়াম আর ক্লোরিনকে আলাদা করতে হবে। তো এই আলাদা তো আর এরকম, এটা তো আর একটা বিল্ডিং না, যে বিল্ডিং এর মধ্যে দুইটা ফ্ল্যাট আছে, তুমি দুইটা ফ্ল্যাটকে ভাঙ্গা করলা, আলাদা করে দিলে, জিনিসটা তো এমন না। এটার জন্য কি করতে হবে, এটার জন্য তড়িৎ বিশ্লেষণ করতে হবে। কি করতে হবে? তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ করা ছাড়া তোমার এটাকে তুমি অ্যানালাইসিস করতে পারবে না, বা একটা যৌগ থেকে তুমি মৌল উৎপাদন করতে পারবে না। বুঝতে পারছো কথাটা? তাহলে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি হচ্ছে, যে আমরা তড়িৎ শক্তি প্রয়োগ করব, এবং তড়িৎ শক্তি প্রয়োগ করে একটা রাসায়নিক যৌগ থেকে সেগুলোর মৌলগুলোকে আমরা মুক্ত করব। বুঝতে পারছো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য বুঝতে পারছো? যেমন ধরো তুমি, তুমি হচ্ছে তুমি একটা ব্যবসা করবা, ঠিক আছে, তো তোমার ব্যবসাটা হচ্ছে কি, তুমি সোডিয়ামের ইন্ডাস্ট্রি বানাবা। তুমি কি করবা? সোডিয়ামের ইন্ডাস্ট্রি বানাবা, মানে তোমার ইন্ডাস্ট্রিতে তুমি সোডিয়াম প্রডিউস করবা, ঠিক আছে। এখন সোডিয়াম যদি এরকম হইতো যে মাটি খুললে সোডিয়াম পাওয়া যায়, কি বলছি, সোডিয়াম যদি এমন হতো যে মাটি খুললে সোডিয়াম পাওয়া যায়, তো তোমার বিজনেস তুমি কিভাবে দাঁড় করাইতা, যে কতগুলো লোকবল নিয়ে তুমি মাটি মাটি করতা, এবং ওখান থেকে তুমি সোডিয়াম সংগ্রহ করে তুমি এগুলো বিক্রি করতা, ঠিক না? মানে একটা ইন্ডাস্ট্রি বানাইতা। কিন্তু সোডিয়াম আসলে এভাবে সহজে পাওয়া যায় না মুক্ত হবে, ঠিক আছে, কি বলছি, সোডিয়াম এভাবে মুক্তভাবে পাওয়া যায় না সহজে, বুঝছো, রেয়ার। তো এজন্য কি করা হয়, সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম বানানো হয়। কি বলছি? সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম বানানো হয়, ঠিক আছে। এই দেখো সোডিয়াম ক্লোরাইড, এটা কি বলো তো, তোমরা যে খাবার খাও, মানে রান্না করে লবণ, এই খাদ্য লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো খাদ্য লবণ কিন্তু অ্যাভেলেবল, ঠিক আছে, সমুদ্রের তীরেই কিন্তু লবণ জমা হয়, এবং এটা অনেক কম দামে তুমি পাচ্ছ, ঠিক না? তুমি যদি এই সোডিয়াম ক্লোরাইড থেকে সামহাও এই সোডিয়ামটা নিষ্কাশন করতে পারো, তাইলেই তোমার এটা লাভজনক হবে, ঠিক না? এবং তুমি অনেক কম খরচে তুমি সোডিয়াম উৎপন্ন করতে পারবা, এবং তোমার বিজনেসটা কিন্তু তখন ভালোভাবেই অনেক লাভবান হবে। বুঝতে পারছো কথাটা? তাহলে এরকম, এটা তো আমি একটা তোমাকে এক্সাম্পল দিলাম। যেমন ধরো সবচেয়ে বড় একটা এক্সাম্পল দেই, তোমাদের যেই কি বলে পরিবাহীগুলো আছে না, কন্ডাক্টর, মানে তুমি যত ধরনের তার দেখছো আজ পর্যন্ত, ডিশের তার বলো বা কারেন্টের তার বলো, তুমি মাঝখানে যে তারটা দেখছো এটা কি লাল কালার না? লাল বলতে হচ্ছে যে তো কপার, তামা না? ওই তারগুলো কিসের? কপারের, মানে তামার। সহজ কথা, আমি তো তোমাকে বাংলা ভাষায় বলছি, এগুলাকে আসলে বলা হয় কন্ডাক্টর। কি বলা হয়? কন্ডাক্টর বা পরিবাহী, ঠিক আছে। তো পরিবাহী হিসাবে কপারই কিন্তু সব জায়গায় ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এই যে কপার, এই কপারটা কিন্তু তোমার মুক্তভাবে পাওয়া যায় না, এই কপারটা মুক্তভাবে পাওয়া যায় না, ঠিক আছে। কপারের যৌগ থেকে কপারকে নিষ্কাশন করতে হয়, এবং ওই ওই জায়গায় কি দরকার হয়, ওই জায়গায় তোমার তড়িৎ বিশ্লেষণ দরকার হয়, বুঝছো? এটার ইম্পর্টেন্স অনেক, এটার ইম্পর্টেন্স অনেক। এবং আমি পড়ি তোমার ট্রিপলি, ঠিক আছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। তো আমাদের হচ্ছে এখানে অবশ্যই এই যে কপার, এই কপার নিয়ে আমাদের অনেক কাজ আছে, ঠিক না? কারণ আমাদের হচ্ছে যত ধরনের কন্ডাক্টর আছে আমরা সব জায়গায় কি ইউজ করি, কপার ইউজ করি। তো কপার নিষ্কাশনের জন্য কি ইউজ করা হয়, ইলেকট্রোলাইসিস ইউজ করা হয়। এই জন্য কিন্তু আমাদের হচ্ছে এই ইলেকট্রোকেমিস্ট্রি কোর্সটা ছিল। বুঝতে পারছো বিষয়টা? এগুলোর অনেক ফিল্ড আছে, তুমি যত উপরে যাবা তত ভালো বুঝবা, ঠিক আছে। আমরা এখন ওদিকে না যাই,
সহজ কথা, আমি তোমাকে এতক্ষণ কি কি বললাম বলো তো একটু, মানে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণের যে বাস্তবিক প্রয়োগ বা এটার বাস্তবিক যে এক্সাম্পল, সে এক্সাম্পল তোমাকে দেখানো হলো, বুঝতে পারছো? ক্লিয়ার? আর যখন তুমি বিভিন্ন বিক্রিয়া শিখাবো, তখন দেখবা অটোমেটিকলি অনেকগুলো প্রয়োগ আরো তুমি শিখতে পারবা, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম বলো? এই যে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ, এটা সম্পর্কে আমরা একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা নিলাম, ঠিক আছে? এখনো কিন্তু তোমরা জানো না যে কিভাবে এটা করা হয়, ঠিক আছে? আমরা আস্তে আস্তে ঢুকতেছি। এবার হচ্ছে তোমরা, কে আসছে মিটিং এ? লাবিদ? আচ্ছা, দেখতেছি কোথায় ওয়েট করতেছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে অ্যাড দেওয়া হয়ে গেছে, সমস্যা নাই। ও তো এতক্ষণ ছিল না, ও লাস্টে আসে কেন বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন ওকে ঢুকাই দিছি, প্যারা নেই। তা দেখো, আমরা যেটা বলতেছিলাম যে এবার আমরা কি শিখবো, এবার আমরা শিখবো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। ঠিক আছে, তোমরা হেডিং দিবা তড়িৎ বিশ্লেষ্য কোষ, হেডিং দাও তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর ইংলিশে লিখবা ইলেকট্রোলাইটিক সেল। তাড়াতাড়ি, দ্রুত লিখবা। সুলতান, লেখা হইলে বলবো আমাকে যে লেখা হয়েছে, ঠিক আছে? তাড়াতাড়ি লেখো তড়িৎ বিশ্লেষ্য কোষ, ইলেকট্রোলাইটিক সেল, ইংলিশ হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। তো দেখো, এখানে বই যেটা আছে সেটা লিখলেই হবে। যে দেখো, বই যেটা আছে তোমরা ওইটাই লিখে দিবা যে যে কোষে বাইরের কোনো উৎস হতে তড়িৎ প্রবাহিত করলে, লেখো যে কোষে বাইরের কোনো উৎস হতে, দেখো যে কোষে বাইরের কোনো উৎস থেকে, লিখছো? তাড়াতাড়ি লিখতে হবে, আমাদের কিন্তু ক্লাস 4:45, আর 10 মিনিট আছে, বুঝছো? তাড়াতাড়ি শেষ করতে হবে। লেখছো এতটুকু? যে কোষে বাইরের কোনো উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে, বাইরের কোনো উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে কোষের মধ্যে, দেখো, তড়িৎ প্রবাহিত করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। দেখছো? কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। দেখছো? রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। লেখছো? লেখা শেষ? আচ্ছা, তাহলে আমরা কি বললাম? যে একটা পাত্র, যে পাত্রে আমরা এই তড়িৎ বিশ্লেষণটা ঘটাবো, ঠিক আছে? সহজ কথা, যে যেই পাত্রে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় বা বিক্রিয়াটা করানো হয়, সে পাত্রটার আমরা কি বলবো? তড়িৎ বিশ্লেষ্য কোষ বলবো। বুঝতে পারছো? কথা ক্লিয়ার? আর এই যে গ্যালভানিক সেল, এটা আমরা পরে শিখবো, এটা এখন না, এটা পরে শিখবো। এখন আসো আমরা একটু তড়িৎ বিশ্লেষণ জিনিসটা কেমনে ঘটে একটু বর্ণনা করি। দেখো, এই হচ্ছে একটা পাত্র, ঠিক আছে? এই পাত্রে আমরা কি করতে চাচ্ছি? এই যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডকে আমরা বিশ্লেষণ করে সোডিয়াম আর ক্লোরিন আলাদা করতে চাচ্ছি, ঠিক আছে? এখন এর জন্য আমার কি করতে হবে? এই জন্য কয়েকটা সেট আপ করতে হবে। সেট আপটা কি কি? সেট আপটা হচ্ছে এরকম যে তোমার এখানে দুইটা দণ্ড নিতে হবে, দণ্ড। ঠিক আছে, দণ্ডগুলোর নাম বলতেছি একটু পরে। কি নিতে হবে? দুইটা দণ্ড নিতে হবে। এই দণ্ডগুলোকে বলা হচ্ছে ইলেকট্রোড। এগুলোর কি বলা হয়? ইলেকট্রোড। বুঝতে পারছো? এই যে আমি দণ্ডগুলো নিছি, এগুলোর কি বলা হয়? ইলেকট্রোড বলা হয়। ইলেকট্রোড, কারণ এগুলো দিয়ে তোমার ইলেকট্রন চলাচল করে, তাই এগুলোরে বলা হয় তোমার ইলেকট্রোড। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে এই পাত্রে তুমি কি নিবা? যাকে তড়িৎ বিশ্লেষণ করবা তুমি তাকে নিবা। যেমন তুমি সোডিয়াম ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণ করতে চাও, তো তুমি এখানে কাকে নিবা? সোডিয়াম ক্লোরাইডকে নিবা। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে, তুমি যদি এখানে সোডিয়াম ক্লোরাইড নাও, সোডিয়াম ক্লোরাইডকে তুমি কি হিসাবে নিবা, মানে কোন অবস্থায় নিবা? দেখো, একটা জিনিস তুমি খেয়াল করো, কখনো কি দেখছো যে কঠিন পদার্থ এবং কঠিন পদার্থের কোনো বিক্রিয়া হইতে তুমি দেখছো বলো তো? যেমন যে কোনো বিক্রিয়ায়
কঠিন কঠিন কিন্তু বিক্রিয়া করে না, কারণ কঠিন অবস্থায় এদের বন্ধন ভাঙাটা সম্ভব না, বুঝতে পারছো? এদের বন্ধন ভাঙতে হলে, বন্ধন ভাঙলে এরা কি হয়, কঠিন থেকে তরল হয়ে যায়, বুঝছো, অথবা গ্যাস হইতে হয়। তো আমরা কি বলছি বলতো, কঠিন অবস্থায় ভালো মানে এটা ভালো করে খেয়াল করবে, এটা শুধুমাত্র এই অধ্যায়ের জন্য না, এটা যে কোনো অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট, যে কখনোই খেয়াল রাখবা সলিড সলিড রিয়াকশন করে না। কি বলছি? সলিড সলিড কখনো রিয়াকশন করে না, কারণ সলিড অবস্থায় তারা অনেক শক্তিশালী একটা আকর্ষণ বলে যুক্ত থাকে, যার কারণে এরা কি করে না, ওই ওই অবস্থায় বিক্রিয়া করে না। ক্লিয়ার? সবসময় খেয়াল রাখবা যে, যেমন দেখো তোমার একটা তরল বিক্রিয়ক, ওই তরল বিক্রিয়কের মধ্যে তুমি যদি একটা কঠিন বিক্রিয়ক মিশাও, তাহলে কি হবে, এটা বিক্রিয়া করতে পারবে। তার মানে সলিড আর লিকুইড বিক্রিয়া করতে পারে, ঠিক না? মানে কঠিন পদার্থ আর তরল পদার্থ বিক্রিয়া করতে পারে। বোঝা গেছে আমার কথাটা? কিন্তু কঠিন পদার্থ কখনো বিক্রিয়া করে না। বুঝতে পারছো আমার কথাটা? ক্লিয়ার? তার মানে সলিড সলিড ডাজন্ট রিয়াক্ট, আর সলিড লিকুইড রিয়াক্ট করতে পারে, আর লিকুইড লিকুইডও কি করতে পারে, বিক্রিয়া করতে পারে। বুঝতে পারছো? লিকুইড লিকুইডও বিক্রিয়া করতে পারে। এরপর হচ্ছে তোমার লিকুইড এর সাথে গ্যাস বিক্রিয়া করতে পারে। যেমন তোমার ওই যে তোমরা সফট ড্রিঙ্কস খাও, ক্যান, ওই তোমার ক্যানের মধ্যে কি হয়, পানি থাকে, এবং পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইড কি করে, এভাবে অনেক চাপ দিয়ে কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করা হয়, মানে বিক্রিয়া করা হয়, এবং ওইটা, এই দুটো বিক্রিয়া করে কি বানায়, কার্বনিক অ্যাসিড বানায়, এবং ওইটাই তোমরা সফট ড্রিঙ্কস হিসেবে খাও। বুঝতে পারছো? তো এখানে কি হচ্ছে, লিকুইডের সাথে কি বিক্রিয়া করতেছো, গ্যাসের বিক্রিয়া করতেছো। সো লিকুইড আর গ্যাসের বিক্রিয়া হয়। বুঝতে পারছো? আরেকটা কি, আরেকটা হচ্ছে গ্যাস এবং গ্যাস, তার মানে গ্যাস আর এবং গ্যাসের মধ্যে বিক্রিয়া হয়। বুঝতে পারছো? কিন্তু একটা মাত্র কম্বিনেশনই সম্ভব না, সেটা হচ্ছে কি, সলিডের সাথে সলিডের বিক্রিয়া। বোঝা গেছে কথাটা? ক্লিয়ার? আচ্ছা, তাহলে তুমি যদি এবার এই সোডিয়াম ক্লোরাইড, যেটা খাদ্য লবণ, তুমি যদি এটাকে এবার কঠিন অবস্থায় নিয়ে এই তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে নিয়ে তুমি বিক্রিয়া করতে চাও, তুমি কি পারবা? পারবা না, কারণ এটা যদি তরল না হয়, তাহলে কিন্তু এটা এইভাবে তোমার ইলেকট্রন ত্যাগ করবে না এবং কোনো বিক্রিয়াই করবে না। বুঝতে পারছো? তোমার অবশ্যই কি করতে হবে, সোডিয়াম ক্লোরাইডকে হয় লিকুইড বানাইতে হবে। কি বলছি? সোডিয়াম ক্লোরাইডকে হয় লিকুইড বানাইতে হবে, অথবা সোডিয়াম ক্লোরাইডকে বানাইতে হবে হচ্ছে জলীয় দ্রবণ। কি বলছি? হয় সোডিয়াম ক্লোরাইডের লিকুইড নিতে হবে, অথবা সোডিয়াম ক্লোরাইডকে জলীয় দ্রবণ করতে হবে। বুঝতে পারছো? অ্যাকুয়াস মানে কি, অ্যাকুয়াস মানে হচ্ছে জলীয় দ্রবণ। বুঝতে পারছো? মানে হয় তোমার সোডিয়াম ক্লোরাইডকে, হ্যাঁ, জলীয় দ্রবণ মানে হচ্ছে কি, তুমি এই সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করবা। তুমি কি করবা, সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করবা। সো প্রথমে তোমার এই সোডিয়াম ক্লোরাইডটা কি ছিল, সলিড ছিল, বাট পানিতে মিশার পর এটা কি হয়ে যাবে, অ্যাকুয়াস হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাকুয়াস। বুঝতে পারছো? অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, সোডিয়াম ক্লোরাইড সলিড ছিল, তুমি যদি টেম্পারেচার 801 ডিগ্রি বানাইতে পারো, তখন 801 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক। তাহলে 801 ডিগ্রি সেলসিয়াসে কি হবে, সোডিয়াম ক্লোরাইড কঠিন থেকে লিকুইড হবে। কি হবে? লিকুইড হবে। বুঝতে পারছো? তো তোমার অপশন আছে কয়টা, দুইটা। হয় তুমি সোডিয়াম ক্লোরাইডের কে গলায় লিকুইড বানাও, অথবা সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি মিশায় তুমি এটাকে অ্যাকুয়াস বানাও। কারণ সলিড হিসাবে কিন্তু কোনো বিক্রিয়া করবে না। তো ইলেকট্রোলাইসিসও কিন্তু সলিড হিসাবে সম্ভব না। সম্ভব? সম্ভব না। বুঝতে পারছো? তো এগুলো কিন্তু অনেক ডিটেলস পড়াশোনা, বুঝছো? এগুলো আমি এই যে ডাইরেক্ট তোমাকে সংখ্যা শিখাবো এবং সংখ্যা মুখস্থ করাবো, বিক্রিয়া মুখস্থ করাবো, তা না। আমি চাই তোমরা ডিটেলসে শিখো, ডিপলি শিখো। বুঝতে পারছো? তো এত কম সময়ে তো হবে না। তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আরো ভালো করে শিখবো। ঠিক আছে? ইলেকট্রিসিটি জাস্ট আমরা একটা সাধারণ একটা